এই ভিডিওতে ক্লাস 5-এর গণিতের মজা এই বইয়ের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 8। চ্যাপ্টার নাম্বার 8-এর হচ্ছে অর্থাৎ অধ্যায় নম্বর 8-8-এর হচ্ছে প্রথম ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। এবার হচ্ছে লাল কেল্লা যাত্রা, এখানে হচ্ছে বইয়ের পেজ নং 117 থেকে হচ্ছে এই ভিডিওতে থাকছে। তো দেখে নাও, প্রথমেই রয়েছে লাল কেল্লা যাত্রা। যখন আমরা লাল কেল্লায় পৌঁছালাম, সেখানে টিকিটের জন্য একটি লম্বা লাইন ছিল। তো এখানে তোমাদের জন্য হাইলাইটার নিয়ে আসছি, দেখে নাও। প্রথম হচ্ছে লাল কেল্লার যাত্রা। যখন আমরা লাল কেল্লায় পৌঁছালাম, সেখানে টিকিটের জন্য একটি লম্বা লাইন ছিল। প্রধান প্রবেশদ্বারকে লহরি গেট বলে। তো লাল কেল্লায় পৌঁছানোর প্রথম যে প্রবেশদ্বার, সেই গেটটার নাম কি? সেটা হচ্ছে লহরি গেট। সেখানে ঢুকে আমরা বাঁ দিকে ঘুরে একটা লম্বা বারান্দায় উপস্থিত হলাম, যার দুদিকে ছোট ছোট দোকান আছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। এইদিকে দোকান দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এইদিকে তোমরা দোকান দেখতে পাচ্ছ। এইদিকে দোকান রয়েছে। আর তারপর দেখে নাও, দোকান আছে। এটাকে মিনা বাজার বলে। তো এই যে এখানে বাজারটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে মিনা বাজার। আমি সেখানে থেকে বোনের জন্য কয়েকটি সুন্দর সুন্দর চুড়ি কিনলাম। তো এখানে যে গিয়েছিল সে হচ্ছে কি কিনেছে? সে হচ্ছে গল্প করছে। কে গল্প করছে দেখে নাও। এর আগে আমরা পড়েছিলাম এখানে মধ্যে গপ্পু গল্প করছিল। গপ্পু, এখানে গপ্পুর কথা দেখতে পাচ্ছ তোমরা। সে আগে এই লালকেল্লায় গিয়েছিল। এই যে এখানে গপ্পু আগেই লালকেল্লায় দেখেছে এবং সে তার ভ্রমণ সম্পর্কে তাদের কাছে বলছে এখানে। তো দেখে নাও, তো সে বলছে তার বোনের জন্য কিছু সুন্দর সুন্দর চুড়ি সেই বাজার থেকে কিনেছিল। তো তারপর দেখে নাও, তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা লহরি গেট, তারপর হচ্ছে মিনা বাজার। এটা হচ্ছে মিনা বাজার, এটা হচ্ছে লহরি গেট। এই যে গেটটা রয়েছে এখানের মধ্যে, এই যে গেট রয়েছে, এই গেটটার নাম হচ্ছে লহরি গেট। তারপর দেখো এখানের মধ্যে মানচিত্র দেওয়া রয়েছে। মানচিত্রের প্রত্যেক সময় হচ্ছে উপরের দিকটা কিন্তু উত্তর দিক হয়, কিন্তু এখানে তোমাদের জন্য একটু অন্যভাবে দেওয়া হয়েছে। এই দিকটা হচ্ছে পূর্ব দিক, উপরের দিকটা পূর্ব দিক, এই দিকটা হচ্ছে উত্তর দিক, আর এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, নিচের দিকটা হচ্ছে পশ্চিম দিক। আর এখানে 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 100 মিটার। আমরা প্রথম ভিডিওতে আমি বলেছিলাম সেই সেন্টিমিটারগুলি কীভাবে বোঝানো হয়ে থাকে। কারণ হচ্ছে এই ছোট্ট জায়গাতে, এই ছোট্ট একটি পেজের মধ্যে তোমাদের কিন্তু সেই পুরো লাল কেল্লার যে এখানে ম্যাপ রয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে, বা মানচিত্র দেওয়া রয়েছে। সেটা এই পেজের মধ্যে কীভাবে করা হবে? যেহেতু এখানে 1 মিটার মানে অনেক লম্বা, তাহলে এখানে এই পেজের মধ্যে কীভাবে দেওয়া হবে? তো 1 সেমিকে 100 মিটার ধরা হয়। আমরা যদি এখান থেকে যদি এতটুকু জায়গা আমরা 1 সেন্টিমিটার ধরি, তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত মিটার আসছে? 100 মিটার। মানে রিয়েল লাইফে হচ্ছে আমরা যখন সময় দেখতে পাবো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কতটুকু দূরত্ব, সেটা হচ্ছে 100 মিটার হবে। কিন্তু এই যে মানচিত্রের মধ্যে হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার হচ্ছে স্কেল বসিয়ে এখান থেকে তোমরা এতটুকু দেখে নিতে পারো। 1 সেন্টিমিটার থেকে একটু বেশি হবে, এটা হচ্ছে প্রায় 2 সেন্টিমিটার এখান থেকে এতটুকু পর্যন্ত। তো এইভাবে বলা হয়েছে। যদি 2 সেন্টিমিটার হয় তাহলে কত মিটার হবে? 2 সেন্টিমিটার হয় যদি, তাহলে 200 মিটার হবে। এটাই। এবারে হচ্ছে এই যে মানচিত্র রয়েছে এটাকে ভালোভাবে দেখে নাও। আর তারপর হচ্ছে এখানে নিশ্চয়ই তোমাদের জন্য প্রশ্ন থাকবে পরবর্তীতে। তো এখানে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। এটা হচ্ছে মানচিত্র নম্বর 4। মানচিত্র নম্বর 4-এর মধ্যে হচ্ছে দেখে দিচ্ছি তোমাদেরকে লহরি গেট। লহরি গেটটা হচ্ছে এই পাশে রয়েছে, এখানে অ্যারো সিম্বল দিয়ে দেখানো হয়েছে। এই দিকটা হচ্ছে লহরি গেট। মিনা বাজার দেওয়া রয়েছে, এখানের মধ্যে মিনা বাজার রয়েছে এখানে এই জায়গাতে। আর তারপর হচ্ছে এখানে নাক্কার খানা। আর লাল কেল্লা হচ্ছে এই জায়গাতে, তারপর হচ্ছে দেওয়ান ই আম হচ্ছে এই জায়গাটা, দেওয়ানি খাস হচ্ছে এই জায়গাটা, আরামগৃহ হচ্ছে এখানে। তারপর হচ্ছে মতি মসজিদ এখানে রয়েছে, এরও দিয়ে দেখানো হচ্ছে।
হাম্মাম রয়েছে এখানের মধ্যে, তারপর হচ্ছে রংমহল এখানে, তারপর হচ্ছে মহল, মতিমহল হচ্ছে এই যে মহলটা রয়েছে এটা। তো এইগুলি এইভাবে দেখানো হয়েছে। সুভাষ মার্গ রয়েছে এখানের মধ্যে। তো এবারে দেখে নাও, এবারে পরবর্তী পেজের মধ্যে কি বলা হয়েছে দেখে নাও। নাক্কারখানা যেখানে ডাক বাজিয়ে বাজার রাজার আদেশ উচ্চস্বরে বলা হতো। তো এটা হচ্ছে নাক্কারখানা। নাক্কারখানাতে কি করা হয় দেখে নাও। নাক্কারখানাতে হচ্ছে রাজার যে আদেশগুলি সেগুলি উচ্চ স্বরে বলা হতো এখানে, এখান থেকে, এই বিল্ডিং থেকে। তারপর হচ্ছে দেখে নাও, তোমরা সোজা নাক্কারখানা দিয়ে যেতে পারো এবং দেওয়ান-ই আমে পৌঁছাবে। তারপর হচ্ছে দেওয়ান-ই আমে পৌঁছাবে। এখানেই সম্রাট সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেন। তো এখানে হচ্ছে যে রাজা রয়েছেন ছিলেন তারা হচ্ছে এখানেই কিন্তু তারা সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেন। তারপর দেখে নাও এখানে রয়েছে দেওয়ান-ই আম থেকে সোজা হেঁটে আমরা রংমহল দেখতে পেলাম। এটা খুব সুন্দর অট্টালিকা, যেখানে আমাদের বাঁ দিকের আরও 3টি অট্টালিকা ছিল। এগুলো মানচিত্রে খুঁজে দেখো। তো উপরে আমরা দেখেছিলাম মানচিত্রের মধ্যে রংমহল। আর তারপর হচ্ছে দেখে নাও, আমরা রংমহল থেকে বাঁ দিকে হাঁটলাম দেওয়ানি খাস হচ্ছে যেখানে সম্রাট তার মন্ত্রীদের এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করতেন। তারপর হচ্ছে ডান দিকে রংমহল, আরামগৃহ এবং দেওয়ানি খাস রয়েছে। রংমহলের অভ্যন্তর দেখে নাও, এখানে রংমহল রয়েছে, এই যে রংমহল, এখানে এই হচ্ছে বিল্ডিংটা। দেওয়ানি খাসের অভ্যন্তর মানে ভেতরটা হচ্ছে দেওয়ানি খাসের এই রকম, আর দেওয়ানি আমের হচ্ছে ভেতরটা এইরকম রয়েছে। এবার হচ্ছে এখানে প্রশ্নগুলির আনসার দেওয়ার জন্য এখানে হচ্ছে 4 নং মানচিত্রে থেকে বের করো এগুলি কোনটা, এগুলোর কোনটা যমুনা নদীর বেশি কাছে, দেওয়ানি আম নাকি দেওয়ানি খাস, কোনটি সবচেয়ে কাছে রয়েছে যমুনা নদীর। তো দেখে নাও কোনটি কাছে রয়েছে। এটা হচ্ছে যমুনা নদী। এই যে কালারটা রয়েছে এটা হচ্ছে যমুনা নদী। যমুনা নদীর সবচেয়ে কাছে কে রয়েছে, দেওয়ানি খাস নাকি দেওয়ানি আম। তো দেওয়ানি খাস হচ্ছে প্রথমে রয়েছে নদী। এটা হলে দেওয়ানি আম হচ্ছে এটা, এই বিল্ডিংটা, দেওয়ানি খাস হচ্ছে এই বিল্ডিংটা। তো দেওয়ানি খাস হচ্ছে যমুনা নদীর কাছে। তো আনসারটা হচ্ছে কি দেওয়ানি খাস, এটা হচ্ছে আনসার। উত্তরটা লিখে নেবে, এইভাবে প্রশ্ন লিখবে খাতায়, তারপর হচ্ছে নিচে এখানে এইভাবে উত্তর বলে এই আনসারটা লিখে দেবে যে দেওয়ান-ই খাস। কোন দুটি অট্টালিকার মাঝে আরামগৃহ অবস্থিত, কোন দুটি অট্টালিকার মাঝে আরামগৃহ অবস্থিত। তো আরামগৃহটা উপরে এখানে ম্যাপের মধ্যে চলে যাও, দেখো এই হচ্ছে রংমহল বিল্ডিং, এই হচ্ছে রংমহল বিল্ডিং। এখানে হচ্ছে এই কালারগুলি যতগুলি নিচ্ছি ততগুলি হচ্ছে এখানে ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এই যে হচ্ছে এটা হচ্ছে রংমহল আর এটা হচ্ছে দেওয়ানি খাস। তো দেওয়ানি খাস আর হচ্ছে রংমহল, তার মাঝে রয়েছে আরামগৃহ, এই হচ্ছে আরামগৃহ দেখতে পাচ্ছ। তো আমরা কি বলবো, দেওয়ানি খাস এবং রংমহলের মাঝে রয়েছে আরামগৃহ। তো তার আনসার কি, তার আনসারটা আমরা লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখবে উত্তর বলে তারপর লিখবে। তো দেওয়ান-ই খাস ও রংমহল এর মাঝে বলে তোমরা আরামগৃহ অবস্থিত কথাটা শেষে লিখে কমপ্লিট করে দেবে। আমি এতটুকু লিখে দিলাম। তারপর দেখে নাও, তারপরের প্রশ্নটা হচ্ছে রংমহল থেকে হাম্মাম যাওয়ার পথে তোমাকে কি কি অট্টালিকা পার হতে হবে রংমহল থেকে। তো দেখে নাও, এটা হচ্ছে ম্যাপের থেকে দেখে নিলে সবচেয়ে ভালো। এখানে হচ্ছে রংমহল হচ্ছে এটা। তো তোমাকে এখানে এই বিল্ডিংয়ে আসতে হলে
তোমাকে প্রথমে হচ্ছে রংমহল থেকে আরামগৃহ এবং দেওয়ানি খাস পের হয়ে যেতে হবে এই বিল্ডিংয়ের মধ্যে। হাম্মাম বিল্ডিংয়ের মাঝে আসতে হলে তোমাকে আরামগৃহ, কোন কোন অট্টালিকা, তোমাকে কোন কোন অট্টালিকা পের হতে হবে? অট্টালিকা হচ্ছে আরামগৃহ, আরামগৃহ ও দেওয়ান, দেওয়ান ই খাস। এই দুইটি বিল্ডিং পার হয়ে তোমাকে যেতে হবে হাম্মাম। তারপর দেখে নাও পরের প্রশ্নতে রয়েছে, এই মানচিত্রে মিনা বাজার থেকে কোন অট্টালিকা সবচেয়ে দূরে অবস্থিত? তো এটার জন্য হচ্ছে ম্যাপেই সবচেয়ে তোমাদের সুবিধা। মিনা বাজার দেখো, মিনা বাজার হচ্ছে এই পার্ট, এই পার্টের মধ্যে এখান থেকে হচ্ছে সবচেয়ে দূরে কোন বিল্ডিংটি অবস্থিত। সবচেয়ে দূরে যদি আমরা বলি তাহলে সবচেয়ে দূরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই বিল্ডিংটাই দূরে, হাম্মাম যাকে বলা হয় থাকে। এটা তো কাছে রয়েছে দেওয়ানি খাস, দেওয়ানি খাসের পর হচ্ছে মতি মসজিদ, এইগুলি কাছে রয়েছে। মিনা বাজারের সবচেয়ে দূরে হচ্ছে এই বিল্ডিংটা। তো এখানে দূরে হচ্ছে হাম্মাম, তো এটাই লিখে দেবে আনসারের মধ্যে যে হাম্মাম। কোন অট্টালিকাটি? হাম্মাম অট্টালিকাটি সবচেয়ে দূরে অবস্থিত। কোথা থেকে? মিনা বাজার থেকে। এটা হচ্ছে আনসার। উত্তরটাকে ভালোভাবে সাজিয়ে লিখে নেবে। আমি বারবার বলে দিচ্ছি যে এই মানচিত্রে এই কথা যদি নাও লিখো তাহলে এখান থেকে লিখবে যে মিনা বাজার থেকে, এই কোন কথাটার মধ্যে লিখবে যে হাম্মাম অট্টালিকা সবচেয়ে দূরে অবস্থিত। তারপর হচ্ছে উপ নাম্বার, দেওয়ানি খাস থেকে লোহরি গেট কত দূরে? দেওয়ানি খাস থেকে লোহরি গেট কতটুকু দূরে রয়েছে? তো দেখে নাও, দেওয়ানি খাস, দেওয়ানি খাস থেকে লোহরি গেট মানে হচ্ছে এখানে, এখান থেকে ডিস্টেন্সটা, তো এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে স্কেল দিয়ে এইভাবে মেপে নেবে, সোজা একদম এতটুকু পর্যন্ত মেপে নেবে। তারপর এখান থেকে আরও বাকি টুকরো যে রয়েছে এতটুকু জায়গা মেপে নেবে, দেখে নেবে কতটুকু। তো এটা হচ্ছে হার্ড কপি যদি হতো তাহলে আমি তোমাদের নিশ্চয়ই স্কেল বসিয়ে দেখিয়ে দিতাম। একের মধ্যে সেটা আমি সম্ভব হচ্ছে না, তাই এর জন্য দিচ্ছি না। এখান থেকে স্কেল বসাবে, এখানে স্কেল বসিয়ে এখান থেকে এতটুকু জায়গা মেপে নেবে, তারপর বাকি টুকরোটা আলাদাভাবে মেপে নেবে, তাদেরকে যোগ করবে। দেখো সেটা 6 সেন্টিমিটার হবে, কিন্তু 6 সেন্টিমিটার হবে। এবার আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে কত? 100 মিটার। 1 সেন্টিমিটার সেমি সমান সমান হচ্ছে 100 মিটার, মিটার। তাহলে 6 সেমি, তাহলে এখানে 1 ছিল যখন সময়, এখানে 1, তাহলে এখানে 6 রয়েছে, তাহলে এখানে হচ্ছে 6, জিরোগুলি থাকবে, তো হচ্ছে 600 মিটার। তো দেওয়ানি খাস, দেওয়ানি খাস থেকে লোহরি গেট কত দূরে অবস্থিত? 600 মিটার দূরে অবস্থিত। তো স্টুডেন্টদেরকে যখন সময় এগুলি দেওয়া হবে বা যারা দিচ্ছ, এখানে বেশিরভাগই দেখছি যে যারা হচ্ছে একটু বড়, তাদের ছোট ভাই বা হচ্ছে যারা টিউশন করছেন তাদের ক্ষেত্রে আমি বলছি যে এই জায়গাতে এটা যখন সময় তাদেরকে লিখে দেবেন ছোটদেরকে, তখন সময় হচ্ছে তাদেরকে এটাই লিখবেন, আমরা জানি বা আমরা মানচিত্র থেকে পাই, এমনও বলতে পারো মানচিত্র থেকে পাই 1 সেন্টিমিটার, 1 সেমি সমান সমান হচ্ছে 100 মিটার, মিটার। তাই বা সুতরাং 6 সেমি সমান সমান 600 মিটার, মিটার। আর ভালোভাবে লেখা যায়, যে যেমন পারো তেমন লিখে দিও, কিন্তু জাস্ট আমি বোঝার জন্য আমি বলে দিচ্ছি। তো এইভাবে লিখে দেবে, তারপর লাস্টে বলবে যে দেওয়ানি খাস থেকে লোহরি গেটের দূরত্ব হচ্ছে 600 মিটার। তো এখানে যে কোয়েশ্চেন ছিল সেগুলো হচ্ছে এখানে সমাপ্ত। তারপর হচ্ছে পরবর্তী পেজ,
দেখে নাও, এটা বড় করো, এটা ছোট করো, এটা বড় করো এবং ছোট করো, এইভাবে বলা হয়েছে। এখানে 1 সেমি বর্গাকৃত জালে কয়েকটি ছবি আঁকা আছে। 2 সেমি বর্গাঙ্কিত এবং সঙ্গে হাফ সেমি বর্গাঙ্কিত জালে একই ছবি তৈরি করার চেষ্টা করো। একটি ছবি আগে আঁকা আছে। তো এই হচ্ছে ছোট্ট ছবির মধ্যে দেওয়া রয়েছে, বড় ছবিতে এইভাবে করা হয়েছে। এবার বলা হয়েছে বাকিগুলিতে করার জন্য। তো এই যে ছবিগুলি রয়েছে এইগুলিকে এখানে লেখার জন্য। তো দেখে নেবে এখানে দুইটি এই বর্গের মধ্যে ব্যবহার হয়েছে এই প্রদীপটি, আর দুইটিতে হচ্ছে তার যে শিকা রয়েছে সেটা। তো গাড়ির ক্ষেত্রে হচ্ছে চাকা দুইটি রয়েছে, চাকা দুইটি হচ্ছে নিচের এখানে থাকবে। আর এই যে এখানের মধ্যে হচ্ছে যে এখানের মধ্যে যে প্রদীপটা রয়েছে, প্রদীপটা পাতাটা দেখে নাও। তো এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা এই পেজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে চিত্র অঙ্কন করা হয়। বারো। তো আমি জানলা এই যে রয়েছে ফুল স্কোয়ারটা গাড়িটা ইউজ করার ক্ষেত্রে নিচে হচ্ছে একটুকু অংশ শুধু এখানে ব্যবহার করা হয়েছে, এইটুকু। আর একটি স্কোয়ার হচ্ছে একটি চাকা দুইটি। তো দেখে না 1 2 3 1 2 3তে এখানে এই লম্বালম্বিভাবে গাড়িটা কাজে লেগে গেল। এই গাড়িটা শুধু আমি তৈরি করে দেখাচ্ছি, পাতাটা কিন্তু তোমরা নিজেরা তৈরি করবে। গাড়ির ক্ষেত্রে দেখে নাও, গাড়ির ক্ষেত্রে গাড়িটা এখানে তৈরি করে নিচ্ছি। গাড়িটা হচ্ছে ঠিক নিচেই রয়েছিল, তো নিচেই এখানে তৈরি করে নিচ্ছি, দেখে নাও। এই হচ্ছে হবে এখানে হবে চাকাটা, পুরো চাকাটা হবে এখানের মধ্যে, তোমরা ভালোভাবে তৈরি করে নেবে। এখানে হচ্ছে চাকা হবে একটি, এখানে হচ্ছে একটি চাকা হবে, আর এখানে কিছু অংশ চলে যাবে তার, এখানে কিছুটা অংশ তার চলে যাবে এইভাবে। আর এখানে হচ্ছে এইভাবে ব্যবহার হচ্ছে, দেখে নাও গাড়িটা এইভাবে ব্যবহার হচ্ছে এখানের মধ্যে। এই জায়গাতে তার লাইট ব্যবহার হচ্ছে। এই বক্সটা পুরো সে নিয়ে নিচ্ছে, এটাকে পুরো অর্ধেক করেছে, বাকি এইটুকু তার ফুল যাবে। তারপর আবার নিচে নামছে, আবার যাচ্ছে, এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অর্ধেক জানলা, এখানে হচ্ছে ফুল জানলাটা ব্যবহার হচ্ছে। তো দেখে নাও ছোটো করো বড় করো মানে হচ্ছে এইগুলি, কিন্তু এইভাবে গাড়িটা ছিল, বুঝতে পেরেছ? এখানে হচ্ছে বড় করে দেখানো হলো, এখানে হচ্ছে ছোট করে দেখানো হয়েছে, জিনিস কিন্তু সেমই রয়েছে। এবার এখানে বলা হয়েছে বর্গটির বাহু দ্বিগুণ বড় করা হয়েছিল, এটার ক্ষেত্রফল কি দ্বিগুণ বড় হবে? অবশ্যই না, এটা হচ্ছে বড় স্টুডেন্টদের জন্য বোঝার জন্য। এগুলো হচ্ছে খুবই ইজি, কারণ হচ্ছে এটা দ্বিগুণ হলে এটা 4 গুণ হবে। ধরে নাও আমি বলে দিলাম যে মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 সেন্টিমিটার। এটা হচ্ছে বর্গক্ষেত্র মানেই হচ্ছে এই দিক, এইভাবে এইদিকে 1 সেন্টিমিটার দূরত্ব, এখান থেকে এতটুকু, এখান থেকে এখানে দূরত্ব 1 সেন্টিমিটার, এখান থেকে এখানেরও দূরত্ব 1 সেন্টিমিটার, এই দিকটারও দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। এবার এই বর্গক্ষেত্রটির, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু ইন্টু বাহু, মানে 1 ইন্টু 1 সেন্টিমিটার, তো 1ই সেন্টিমিটার রয়ে গেল এখানে। এবার যদি দ্বিগুণ করি, সুতরাং বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ, আমরা দ্বিগুণ করে দিলাম, বাহু দ্বিগুণ করি, তাহলে দ্বিগুণ মানে হচ্ছে 2 ইন্টু 1, বাহুটা করেছি দ্বিগুণ, শুধু বাহুটা করেছি।
এই যে বাহুগুলি রয়েছে এই বাহুগুলিকে দ্বিগুণ করে দিয়েছি, মানে আরও ডবল করে দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এখানে এইভাবে সিম্বল দিয়ে বোঝাচ্ছি যে উপরের বর্গক্ষেত্রটা এখানেই লিখতে হবে। এবার হচ্ছে বাহু ইন্টু বাহু, এখানে হচ্ছে বর্গ সেমি হবে, এখানে সেমি স্কোয়ার হবে বা এখানে সেন্টিমিটার স্কোয়ার হবে। তো দেখে নাও এখানে 4 হয়ে যাচ্ছে কিন্তু 4 সেন্টিমিটার স্কোয়ার। তো এখানে 1 সেন্টিমিটার ছিল, তাকে দ্বিগুণ করা হয়েছে, 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে বাহু ইন্টু বাহু, তো হচ্ছে বাহু 4 সেন্টিমিটার, তো দ্বিগুণ করা হলে 4 সেন্টিমিটার হবে। এখানের আনসার এখান থেকে হচ্ছে কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন যেগুলি রয়েছে, বলা হচ্ছে এখন এগুলো চেষ্টা করো। এটা প্যারেড প্রতের 3 নং মানচিত্রের একটা অংশ, 3 নং মানচিত্র থেকে একটা অংশ নিয়ে আসা হয়েছে। তোমরা কি বলতে পারো প্যারেড পথের মানচিত্র কোন অংশ এটি? প্যারেড পথের এটা কোন দিকের অংশটা এখানে নিয়ে আসা হয়েছে? তো দেখে নাও, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এখানে একটি তোমরা লাল রঙের একটি ডট দেখতে পাচ্ছ, লাল রঙের ডটটা ছিল স্টেডিয়াম। তো স্টেডিয়ামের দিকটা ছিল কোন দিকটা? সেটা ছিল ইন্ডিয়া গেটের পরেই ছিল এই দিকটা কিন্তু। তো বলা হয়েছে। তো 4 নং, এটা হচ্ছে 3 নং। তো এটা দেখতে পাচ্ছ কিনা জানি না, কার্সারটা এখানে কার্সারটা শো হয় না। পূর্ব দিক দেখো, এই দিকে রয়েছে পূর্ব দিক, মানে এই দিকের হচ্ছে পূর্ব দিক, আর তার উল্টো দিকে হচ্ছে পশ্চিম। তাহলে এই দিকটাতে হচ্ছে কি, এই দিকে রয়েছে ইন্ডিয়া গেটের পর হচ্ছে এখানে ন্যাশনাল স্টেডিয়াম, তারপরে এই দিক। তো এটা কোন দিকে পড়ছে? এটা হচ্ছে পূর্ব দিকে পড়ছে। তো আনসারটা কোন দিকে হবে? তোমাদের যে এখানে যে প্রশ্নের আনসারটা হবে পূর্ব দিকে। তো এটা বলবে যে প্যারেড তাহলে কোন দিকে যাচ্ছে? তাহলে প্যারেড পর্বতের মানচিত্রে কোন অংশ এটি হচ্ছে কোন অংশ রয়েছে? এটা হচ্ছে পূর্ব দিকের অংশ, পূর্বের অংশ, পূর্ব দিকের অংশ বলে দেবে। তারপরে দেখো, এখন এটা 2 সেন্টিমিটার বর্গাঙ্কিত জালে বড় করার চেষ্টা করো। মনে রেখো মানচিত্রের আকৃতি পরিবর্তন হবে না। এই যে এখানে মানচিত্রটা রয়েছে, এখানে এই চিত্রের মধ্যে কমপ্লিট করার জন্য এই যে এখানে যে বর্গাঙ্কিত যে জাল রয়েছে, এই জালের মধ্যে এই যে ম্যাপটা রয়েছে তাকে এখানে তোলার জন্য। তো চেষ্টা করবে সেমভাবে তুলে নেওয়ার জন্য। আর তারপরে বলা হয়েছে যদি প্যারেড পথের মানচিত্র ছোট হয় এবং ইন্ডিয়া গেট ও বিজয় চকের মধ্যে 2 সেমি হয়, তাহলে এর স্কেলের মাপ কত হবে? যদি ছোট হয়ে যায় আর ইন্ডিয়া গেট এবং বিজয় চকের মধ্যে দূরত্ব যদি 2 সেমি হয়, 2 সেন্টিমিটার হয়, তাহলে বলা হয়েছে যে এটা 2 সেমি সমান ভূমিতে সেটা কত কিলোমিটার হবে। তো আমরা প্রথম দিকের স্কেলটা দেখে নেব। প্রথম যে 3 নম্বর যে ম্যাপ রয়েছে, ম্যাপটা দেখে নেব। ম্যাপের মধ্যে কি বলা হয়েছে? ম্যাপের মধ্যে বলা হয়েছিল 2 সেন্টিমিটার সমান ছিল 1 কিমি। এবার আরও ছোট করে দেওয়া হয়েছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে ছোট করে দেওয়া হয়েছে মানে 2 সেন্টিমিটার সমান আরও কমে যাবে, তো 1/2 কিলোমিটার হবে। তো দেখে নাও এখানে 1/2 মিটার কোথাও যদি অপশন থেকে থাকে তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তো এখানে 1/2 কিমি নেই। তো ইন্ডিয়া গেট এবং হচ্ছে বিজয় চকের মধ্যে দূরত্ব 2 সেন্টিমিটার হয়, তাহলে এর স্কেলের মাপ কত হবে? তো ছোট হয়ে গেল, তার স্কেলের মাপটা হবে এটা। এখানে হচ্ছে কি হচ্ছে, এখানে 1 সেন্টিমিটারকে এটা না হয় এটা হবে কিন্তু আনসার। এটা হচ্ছে 1 কিলোমিটার। দেখো ইন্ডিয়া গেট থেকে তো বিজয় চক 1 কিলোমিটারই হবে, তার থেকে তো কম হবে না। কিন্তু এই দিকে 2 সেন্টিমিটারের জায়গাতে কমে যাচ্ছে, 1 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তো এটা কমে যাচ্ছে, কিন্তু এটাতে রিয়েলি থাকবে, ভূমিতে 1 কিমি থাকবে।
তাহলে এখানে স্কেলে কমে যাচ্ছে, মানে এখানে বলা হয়েছিল ছোটো হয়, ছোটো হয়, তাহলে 1 সেমি সমান সমান ভূমিতে হচ্ছে 1 কিলোমিটার হবে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবারে বলা আছে এখানের মধ্যে দেখানো বিভিন্ন রাজ্যের নৃত্যশিল্পী। শিশুরা প্যারেডে অনেক নৃত্যশিল্পী এবং ঝাঁকি দেখতে পেল। তো প্রথমে হচ্ছে কর্ণাটকের নৃত্যশিল্পীরা ছিল শ্রেষ্ঠ। তাহলে এইগুলো হচ্ছে কোথাকার? এইগুলো হচ্ছে কর্ণাটক রাজ্যের, এগুলো হচ্ছে কর্ণাটক রাজ্যের। এইসব মানুষকে দিল্লি আসতে অনেক পথ ভ্রমণ করতে হয়েছে। এটা অবশ্যই নিশ্চয়ই জানো, এখানে হচ্ছে কর্ণাটক থেকে তারা দিল্লি এসেছিল, অনেক জায়গা তারা ভ্রমণ করতে হয়েছে। এবারে এখানে নৃত্য দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে ত্রিপুরার নৃত্য। তো আমার ত্রিপুরার নৃত্য ভালো লেগেছিল। সে বলছে যে আমার ত্রিপুরার নৃত্যটা ভালো লেগেছিল। আসাম, ত্রিপুরা ও সিকিম থেকে আসতে ওদের অনেক পথ অতিক্রম করতে হয়েছে, কিন্তু হরিয়ানা ও উত্তরাখণ্ড দিল্লির কাছেই আছে। তার মানে আমরা এটাও জানতে পারলাম যে হরিয়ানা আর উত্তরাখণ্ড যেখানে রয়েছে সেখানে হচ্ছে দিল্লির কাছেই রয়েছে এইগুলি। এবার হচ্ছে যে সত্যকারের হচ্ছে একটি ম্যাপ এখানে দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে ইন্ডিয়ান ম্যাপ যে রয়েছে। তো এটা জানবে যে যখন সময়ে তোমাকে ম্যাপ দেওয়া হবে, উপরের দিকটা হচ্ছে প্রত্যেক সময় উত্তর হয়, আর এই দিকটা ডান দিকটা পূর্ব দিক, আর পশ্চিম দিকটা হচ্ছে বাঁ দিক, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। এখানে লিখে দেওয়া হয়েছে, কিন্তু দেখে নাও। তো প্রত্যেকটি ত্রিপুরা কোথায় রয়েছে এই ম্যাপ থেকে কিন্তু তোমরা হচ্ছে রাজ্যের সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে যাবে। এখানে দেখে নাও, এই জায়গাটা হচ্ছে ত্রিপুরা। এই যে দেখতে পাচ্ছ একটি টুকরো এখানে রয়েছে, এই টুকরোটা পুরো হচ্ছে ত্রিপুরা। এই দিকটা হচ্ছে পুরো আসাম, এই দিকটা হচ্ছে পুরো আসাম। তারপর হচ্ছে এই জায়গাটা পুরো হচ্ছে অরুণাচল প্রদেশ। সিকিম হচ্ছে এই যে টুকরো রয়েছে এই অংশটা। দিল্লি হচ্ছে এই যে জায়গাটা রয়েছে, দিল্লিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানের মধ্যে। তাহলে উত্তরাখণ্ড তাহলে হচ্ছে দিল্লির কাছেই, হরিয়ানা হচ্ছে দিল্লির কাছেই। কিন্তু এখানে হচ্ছে কর্ণাটক। দেখো এখানে তোমরা যে আমি যেখানে হাইলাইট করছি সেই জায়গাগুলি দেখে নাও। এই হচ্ছে কর্ণাটক। তাহলে কর্ণাটক থেকে তাদের দিল্লি আসতে হয়েছিল, ত্রিপুরা থেকে হচ্ছে এই দিকে গিয়েছিল। তাহলে তারা অনেক পথ ভ্রমণ করতে হয়েছে, কিন্তু বাকি দেশগুলি হচ্ছে খুবই কাছে ছিল। দেশ বলতে রাজ্য, এখানে রাজ্যের কথা বোঝাচ্ছে। দেশ বলতে তো এখানে ভারতবর্ষ একটি দেশ, দেশ হচ্ছে আলাদা, বিশ্বের রাজ্য হচ্ছে ছোট ছোট যে রাজ্যগুলি সেগুলির কথা বলা হচ্ছে এখানের মধ্যে। এবারে দেখো বলা হচ্ছে কর্ণাটক দল বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করে উত্তর দিক অগ্রসর হয়েছে। দিল্লি পৌঁছাতে তারা কোন কোন রাজ্য অতিক্রম করেছে? তো দেখো এখানের মধ্যে তারা যখন সময় দিল্লিতে আসতে হয়েছিল, কর্ণাটকের যারা ছিল নৃত্যশিল্পী তারা কর্ণাটক থেকে আসছিল। তো তাদেরকে মহারাষ্ট্র তাদেরকে পের হতে হবে, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ পার হয়ে, আর এখানে হচ্ছে উত্তরপ্রদেশ পার হয়ে তাদেরকে দিল্লি আসতে হবে। তো এখানে হচ্ছে এই রাজ্যগুলির নাম জেনে নেবে। কর্ণাটক থেকে যারা এসেছিল তো তারা হচ্ছে মহারাষ্ট্র, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ, এগুলি পার হয়ে দিল্লিতে এসেছিল। এবারে 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে জম্মু ও কাশ্মীর দিল্লির উত্তরে অবস্থিত, সেজন্য সেখানকার দল দক্ষিণ দিকে ভ্রমণ করে দিল্লি পৌঁছায়। কোন কোন রাজ্য তারা অতিক্রম করেছে? দেখে নাও, জম্মু ও কাশ্মীর দিল্লির উত্তরে অবস্থিত, সেজন্য সেখানকার দল দক্ষিণ দিক ভ্রমণ করে দিল্লি পৌঁছায়। এবার দেখো জম্মু এবং কাশ্মীর নিশ্চয়ই নাম শুনেছো তোমরা। এই হচ্ছে জম্মু এবং কাশ্মীর, এই দিকটা হচ্ছে উত্তর দিক। তাহলে তাদের ক্ষেত্রে তারা এখানে রয়েছে, তাহলে তাদের দিকটা হচ্ছে উত্তর দিকে, এটা এই দিক হচ্ছে দক্ষিণ দিক, দিল্লিটা তাদের হচ্ছে দক্ষিণ দিকে। তাহলে এখান থেকে তারা যদি এই দিল্লিতে আসতে হয় তাহলে কোন কোন রাজ্য তাদেরকে পার হয়ে আসতে হবে? হিমাচল প্রদেশ, তারপর হচ্ছে এখানে বলতে পারো যে পাঞ্জাব, হরিয়ানা এইদিকে, নয়তো উত্তরাখণ্ড, আর তারপর হচ্ছে বলতে পারো দিল্লিতে পৌঁছে যাবে। জম্মু কাশ্মীর আর হিমাচল, উত্তরাখণ্ড, তারপর হচ্ছে দিল্লি। তো তারা কয়টি রাজ্য বা কোন কোন রাজ্য? হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড লিখে দিও। তারপর দেখে না, নানু গুজরাটে থাকে, নানুর বন্ধু জাভেদ থাকে পশ্চিমবঙ্গে। নানু তার বন্ধুর কাছে যেতে চায়, তাকে কোন দিকে ভ্রমণ করতে হবে?
নানু তার বন্ধুর কাছে যেতে চায়। নানু হচ্ছে কোথায় থাকে? নানু হচ্ছে সে গুজরাটে থাকে। তার বন্ধু জাভেদ থাকে হচ্ছে পশ্চিমবঙ্গে। তাহলে নানু যে তার বন্ধুর কাছে যেতে চায়, তাকে কোন দিকে ভ্রমণ করতে হবে? তাকে কি পশ্চিম দিকে, নাকি পূর্ব দিকে, নাকি দক্ষিণ দিকে, নাকি উত্তর দিকে? তো দেখে নাও গুজরাট কোন দিকে আর হচ্ছে পশ্চিমবঙ্গ কোন দিকে। দেখে নাও, এই হচ্ছে গুজরাট, এই হচ্ছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা গুজরাট, এই হচ্ছে এখানে গুজরাট, এই হচ্ছে এখানে গুজরাট। গুজরাট থেকে সে এই দিকে যেতে হবে, এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ রয়েছে। তাহলে এই দিকটা হচ্ছে পূর্ব দিক। তো তার ক্ষেত্রে এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে তাকে পূর্ব দিকে আসতে হবে ভ্রমণ করে। তো এখানে উত্তরটা হচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিকে। জম্মু ও কাশ্মীরের উত্তর দিকে কি কোনো রাজ্য আছে? তো অবশ্যই নেই, উত্তর দিকে কোনো রাজ্য নেই, ভারতের কোনো রাজ্য নেই, এদিকে আর কোনো রাজ্য নেই ভারতের। তো বলবেন না, উত্তরে আর তার কোনো রাজ্য নেই। গুজরাটের পশ্চিম দিকে কি কোনো রাজ্য আছে? পশ্চিম দিক মানে হচ্ছে এই দিক, এই দিক। তো ভারতের সীমানাটাই হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ভারতের সীমানা। তো গুজরাটের পর কি এইদিকে কোনো রাজ্য আছে? এইদিকে কোনো রাজ্য নেই, এটা হচ্ছে পশ্চিম দিক, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। তো পশ্চিম দিকে কোনো হচ্ছে রাজ্য নেই। তো এটা আনসারটা হবে না, পশ্চিম দিকে কোনো রাজ্য নেই। এবার যদি মানচিত্রের 1 সেমি বাস্তবে ভূমিতে 200 কিমি বোঝায়, তবে এই স্কেল ব্যবহার করে বের করো জয়পুর থেকে দিল্লি কত দূরে অবস্থিত। দেখো এখানের মধ্যে বলা হয়েছে একটি প্রশ্ন যে যদি মানচিত্রের মধ্যে 1 সেন্টিমিটার হয় তাহলে বাস্তবে ভূমিতে কত কিমি হচ্ছে? 200 কিমি বোঝাবে। তবে বলা হয়েছে স্কেলটা ব্যবহার করে জয়পুর থেকে দিল্লি পর্যন্ত কতটুকু দূরত্ব এখানে বলে দেওয়ার জন্য বলা হয়েছে। তো তোমরা কি করবে? জয়পুর থেকে দিল্লিতে বলা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্কেল বসাবে, বসিয়ে দেখে নেবে। দেখো এখানের মধ্যে এই পয়েন্টটা হচ্ছে জয়পুর, এই পয়েন্টটা হচ্ছে জয়পুর। এই পয়েন্টটা হচ্ছে জয়পুর। জয়পুর থেকে দিল্লিতে এখানে স্কেল বসাবে, এখানে এই রেডে স্কেল বসাবে আর এই রেডে মিলিয়ে নেবে। তাহলে কতটুকু দূরত্ব হচ্ছে এখানের মধ্যে দেখে নেবে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যা, তা হচ্ছে 2 সেন্টিমিটার হতে পারে। যদি 2 সেন্টিমিটার হয় তাহলে কত হবে সেটা দেখে নাও। এখানে 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 200 কিমি। তো জয়পুর থেকে দিল্লিতে যতটুকু হবে তার সাথে 200 মাল্টিপ্লাই করে দিবে। এবার যদি ধরে নাও সেখানের মধ্যে যদি আমাদের পয়েন্টে আসে তাহলে কিন্তু চেঞ্জ হবে মানটা। ধরে নাও 2.1 হলো, তাহলে তার সাথে হচ্ছে 200 গুণ করে দেবে, গুণ করে যে রেজাল্ট আসবে তার সাথে মাল্টিপ্লাই করে দেবে। যে কোনো একটি হতে পারে। তো এবার হচ্ছে মধ্যে রয়েছে অনুমান করো মানচিত্রে কত হতে পারে। তো মানচিত্রে প্রথমে দেখে নিচ্ছি ভোপাল থেকে জয়পুর, ভোপাল থেকে জয়পুর। তো দেখো প্রথমে স্কেল বসাবে ভোপাল থেকে জয়পুর পর্যন্ত, এইভাবে স্কেল বসিয়ে ম্যাপে দেখে নেবে। তো এখানে হতে পারে 4 সেন্টিমিটার। যদি 4 সেন্টিমিটার হয় রেজাল্ট কত আসছে দেখে নাও। স্কেলের মধ্যে বলা হয়েছিল, এখানের মধ্যে দেখে নাও। তো এখানে বলা হয়েছিল, এখানে ধরে নাও 4 সেন্টিমিটার যদি হয় তাহলে 1 সেন্টিমিটারে হচ্ছে 200। তাহলে 4 সেন্টিমিটারে হবে কত? 4 সেন্টিমিটারে 2 4 8,
800 কিলোমিটার হবে। এবার বলা হচ্ছে মানচিত্র দেখো এবং বলো কোন রাজ্য অন্য 4টি রাজ্য দিয়ে ঘেরা। কোন রাজ্যটি অন্য 4টি রাজ্য দিয়ে ঘেরা এটা বলার জন্য আর বলা হয়েছে দেখে নাও, আমরা প্রত্যেকটি দেখে নেব। কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি? যদি এর নাম মানচিত্রে না থাকে তবে তোমার শিক্ষক বা বাবা মায়ের কাছ থেকে জেনে নাও। কিভাবে উত্তরটি পেলে ব্যাখ্যা করো। তারপর বলা হচ্ছে কোন রাজ্যে সিকিমের চেয়ে 4 গুণ বড়? তার এখানে বলা হয়েছে যে উত্তরপ্রদেশ নাকি ত্রিপুরা নাকি মহারাষ্ট্র নাকি হিমাচল প্রদেশ। আর বলা হয়েছে রাজস্থানের আয়তন পাঞ্জাবের কত গুণ। তো এবার হচ্ছে মানচিত্রে দেখে নেব। তো দেখে নাও, এইদিকে হচ্ছে একটি রাজ্য, এইদিকে একটি রাজ্য, এইদিকে হচ্ছে একটি রাজ্য, এইদিকে হচ্ছে একটি রাজ্য। তো এখানে 4টি রাজ্য হয়ে গেল। তো মধ্যপ্রদেশের হচ্ছে তার 4টি রাজ্য দিয়ে ঘেরা, তার চতুর্দিকে হচ্ছে রাজ্য রয়েছে, তার হচ্ছে 4টি রাজ্য রয়েছে। তো সেটা হচ্ছে কি মধ্যপ্রদেশ। আনসারটা প্রথমটি হচ্ছে মধ্যপ্রদেশ। এবার পরের প্রশ্নতে বলা হয়েছিল কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি। তো এখানে মানচিত্রের সাহায্যে যদি আমরা দেখি তাহলে তোমরা দেখে নাও, এখানে যে রয়েছে রাজস্থান, আর রাজস্থানের জায়গা হচ্ছে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই ম্যাপের মধ্যে। দেখে নাও রাজস্থান হচ্ছে এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু হচ্ছে সব থেকে বড় দেখা যাচ্ছে, এটাই রাজস্থান। আর তারপর দেখো, তারপরে প্রশ্ন বলা হয়েছে কোন রাজ্য সিকিমের চেয়ে হচ্ছে 4 গুণ বড়। সেটা হচ্ছে কিন্তু হিমাচল প্রদেশ। আনসারটা হচ্ছে হিমাচল প্রদেশ। 4 গুণ বড়, 4 গুণ বড়। এখানে দেখে নাও, এই হচ্ছে ছোট্ট একটি, এই যে ছোট্ট কালারিং করা রয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ, এখানের মধ্যে এই যে ছোট্ট টুকরোগুলি রয়েছে, এই ছোট্ট টুকরোটা হচ্ছে এখানের মধ্যে সিকিম। তাহলে সিকিম হচ্ছে এই একটি টুকরো, এই একটি টুকরো, এখানে অপর একটি টুকরো, এই হচ্ছে অপর একটি টুকরো। তো এখানে যদি আলাদা আলাদাভাবে করে দেখি তাহলে হচ্ছে হিমাচল প্রদেশ 7টি টুকরো হয়ে যাচ্ছে। এবার বলা হয়েছে রাজস্থানের আয়তন পাঞ্জাবের কত গুণ। এটা হচ্ছে 7 গুণ হবে, এটা হচ্ছে 7 গুণ হবে, এটা হচ্ছে 4 গুণ বলা হয়েছে অলরেডি। তো হিমাচল প্রদেশ হচ্ছে 4 গুণ, 4 গুণ বড়, এখানে দেখিয়েছিলাম। এটা হচ্ছে 7 গুণ হবে, পাঞ্জাবের তুলনায় রাজস্থান হচ্ছে 7টা গুণ হবে। কারণ কি? কারণ হচ্ছে এই যে এক একটি স্কোয়ার রয়েছে, স্কোয়ারের মধ্যে দেখো এখানে বেশিরভাগ অংশ নিয়েছে, একটি নিয়েছে বেশি, আর আরও 2টি নিয়ে ধরে নাও আরও এক। তো এইভাবে দেখে নাও রাজস্থান কয়টি স্কোয়ারে রয়েছে, 7টি স্কোয়ারে রয়েছে, তাই এর জন্য তার থেকে সে হচ্ছে 7 গুণে রয়েছে। তো আমরা হচ্ছে এইভাবে স্কোয়ার দিয়েই আমরা বুঝে নিতে পারি। এখানে হচ্ছে এই একটি স্কোয়ার নয়, একটি অর্ধেক স্কোয়ার লেগেছে। তো এই হচ্ছে একটি, এই হচ্ছে একটি, এখানে হচ্ছে একটি, এই হচ্ছে একটি। তো 4টি হচ্ছে এখানে স্কোয়ারের ছোটো ছোটো টুকরোগুলি ব্যবহার হয়েছে। তো 4 গুণ। সিকিম আর হিমাচল হচ্ছে 4 গুণ, আর পাঞ্জাব আর রাজস্থানের মধ্যে হচ্ছে 7 গুণের ডিফারেন্স। তারপর রয়েছে সমুদ্র। বালা সমুদ্র উপকূলে দাঁড়িয়ে আছে, এখানে দেখতে পাচ্ছ বালা দাঁড়িয়ে রয়েছে। তো এখানে বিশাল সমুদ্র দেখছে, বিশাল সমুদ্রটি দেখছে, সমুদ্রকে সীমাহীন দেখায়, সমুদ্রকে সীমাহীন দেখায়। তোমরা কি সমুদ্র দেখেছো? ছবিতে সমুদ্র কোথায়? এখন ভারতের মানচিত্রে সমুদ্র খুঁজে বের করো। সমুদ্র দেখানোর জন্য কোন রং ব্যবহার করা হয়? এমন রাজ্যগুলোকে চিহ্নিত করো যাদের একদিকে সমুদ্র আছে। একটি রাজ্যের নাম বলো যার কোনো দিকে সমুদ্র নেই। তো এই হচ্ছে সে দাঁড়িয়ে রয়েছে, তার হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে দেখতে পাচ্ছ যে এইদিকে পুরো সমুদ্র রয়েছে, এগুলিকে সীমাহীন দেখায়। এবার ভারতের মানচিত্রের মধ্যে বলা হয়েছে একটি রাজ্য বা এমন রাজ্যগুলোকে চিহ্নিত করো যাদের হচ্ছে একদিকে সমুদ্র রয়েছে, আর একটি রাজ্যের নাম বলো যার হচ্ছে কোনো সমুদ্রই দেখা যায় না তার মধ্যে। তো এখানে দেখো, এখানের মধ্যে রয়েছে সমুদ্র দেখা যায় না অনেক রাজ্য রয়েছে, রাজস্থান রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, জম্মু কাশ্মীর রয়েছে। তো এইগুলো হচ্ছে কোনো ধরনের সমুদ্র দেখা যায় না তাদের চারিদিকে। আর তারপরে প্রশ্ন রয়েছিল যে সমুদ্র নেই এমন বলে দিয়েছি।
এবার হচ্ছে একদিকে সমুদ্র রয়েছে, গুজরাটের একদিকে রয়েছে, মহারাষ্ট্রের রয়েছে, কর্ণাটকের রয়েছে, কেরালার রয়েছে, তামিলনাড়ুর রয়েছে। এইগুলো হচ্ছে এখানে অন্ধ্রপ্রদেশের রয়েছে, উড়িষ্যার রয়েছে, পশ্চিমবঙ্গের রয়েছে। এগুলি রাজ্যগুলি হচ্ছে একদিকে সমুদ্র রয়েছে। তো একদিকে সমুদ্র রয়েছে এগুলির নাম উপরে এমন রাজ্যগুলি চিহ্নিত করো। একদিকে সমুদ্র রয়েছে এগুলির নাম পেয়েছিলে গুজরাট। তারপর হচ্ছে আবার বলে দিচ্ছি, দেখে নাও। একদিকে সমুদ্র রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। এইগুলির প্রত্যেকটি হচ্ছে একদিকে করে সমুদ্র রয়েছে। আর সমুদ্র নেই একদম হচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ, আর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, এইগুলি। এবারে বলা হয়েছে যে খুঁজে বের করো, খুঁজে বের করে বিভিন্ন মানচিত্র দেখো, স্থানীয় অঞ্চলের মানচিত্র দেখো, ভারতের মানচিত্র দেখো, পৃথিবীর মানচিত্র প্রভৃতি ব্যবহৃত বিভিন্ন স্কেলের তুলনা করো। এই মানচিত্রগুলো দেখে নিও তোমরা। সেগুলি হচ্ছে তোমরা মানচিত্রের আলাদা বইও রয়েছে, আমার কাছে পিডিএফ রয়েছে, সেই পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দেবো, ফেসবুক গ্রুপের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তারপর রয়েছে রাজ্যগুলোর মধ্যে রেখা। এবার এতটুকু পর্যন্ত চলে গেল। এবার হচ্ছে রাজ্যগুলোর মধ্যে যে রেখা রয়েছে সেটা সম্পর্কে কি দেখে নাও। সুমন রাজ্যগুলোর সীমানা দেখানো রেখাগুলো নিয়ে বিভ্রান্ত হচ্ছে। আমি ত্রিপুরা থেকে মেঘালয় ভ্রমণ করেছি, কিন্তু কখনো মাটিতে কোনো রেখা দেখতে পাইনি। মানচিত্রে আমরা এগুলো কিভাবে দেখি? তো এখানে হচ্ছে সে মানচিত্রের মধ্যে যে রেখা দেখে সেগুলো নিয়ে সে চিন্তা করছে। তো দেখে নাও সে কী বলছে। তারপর সে বলছে, না, মাটিতে কোনো রেখা আঁকা থাকে না। মানচিত্র আমাদের দেখায় একটা রাজ্য কোথায় শেষ এবং পরেরটি আরম্ভ কোথায়, সেটা আমাদের রেখার দ্বারা বোঝানো হয়ে থাকে মানচিত্রের মধ্যে। তাহলে সে বলছে, ও হ্যাঁ, আমরা সীমান্তে পথকর দিয়েছি, একটা বড় বোর্ডে লেখা আছে মেঘালয় স্বাগতম। তো পথকর দিয়েছি বলছে যে একটা বোর্ডের মধ্যে সে লেখা দেখেছে মেঘালয় স্বাগতম, যখন সময় সে সীমানা পার হয়ে গিয়েছিল তখন সময়। তো এবারে হচ্ছে তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে গুগল ম্যাপের মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারি কোথায় কোনটি রাজ্য রয়েছে। এখানে 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 শেষ করছি। চাবলে 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 জন্য 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 আমি যখন সময় 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 দেখাবো এই 24 নং পেজ গুগল ম্যাপের সাহায্যে সেগুলো তোমাদেরকে। তো এখানে হচ্ছে এই ভিডিওটাকে কমপ্লিট করে দিচ্ছি। আর শহরের মধ্যে দূরত্ব যে রয়েছে এখান থেকে পুরো যে চ্যাপ্টারের শেষ পর্যন্ত সেটা নিয়ে হচ্ছে অপর একটি ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো।